আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ২৭ ব্যাচের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, আশা করি তোমাদের প্রি টেস্ট পরীক্ষা খুব ভালোভাবেই সম্পন্ন হচ্ছে। সামনের যে প্রিপারেশনটা হচ্ছে সেটা হচ্ছে কেমিস্ট্রির জন্য। তো কেমিস্ট্রির অনেকগুলো চ্যাপ্টার, তোমার টোটাল 12টা চ্যাপ্টার আছে। এখন এই 12টা চ্যাপ্টারে কোন কোন অংশ বা কোন কোন টপিক পড়ে গেলে তোমার সব কমন পড়বে, আমি আজকে সেটা নিয়ে কথা বলবো। অর্থাৎ তুমি আমার সাথে সর্বোচ্চ 5 মিনিট সময় থাকো, কোন কোন টপিক পড়লে তোমার 100% কমন পড়বে এমসিকিউ এবং সিকিউ, সেই অংশগুলো খুব সহজেই তুমি খুঁজে পাবে। এবং এইভাবে তুমি প্রিপারেশনগুলো নিয়ে যাও, তুমি শিওর থাকো যে তোমার 100% কমন পড়বে ইনশাআল্লাহ। চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমরা সবার আগে যে চ্যাপ্টারটা রাখছি সেটা হচ্ছে পদার্থের অবস্থা। চ্যাপ্টার 2 এই টপিকটা আমরা শুরু করতে যাচ্ছি। তাপীয় বক্ররেখা, শীতলীকরণ বক্ররেখা এবং 5টা ধাপ পড়বা তুমি। আদর্শ অবস্থার জন্য যারা কি কঠিন, তরল, বায়বীয় 3টা অবস্থায় থাকে তাদের জন্য 5টা ধাপ পড়তে হয়। ঊর্ধ্বপাতিত পদার্থ যেগুলো হচ্ছে তরল অবস্থা নিয়ে, কঠিন থেকে সরাসরি বাষ্প হয়, ঠান্ডা করলে বাষ্প থেকে সরাসরি কঠিন হয়, ওদের জন্য 3টা ধাপ পড়তে হয়। গতিতত্ত্ব পড়বা, ব্যাপন ও নিঃসরণের পার্থক্য, হ্যাঁ, ভৌত ও রাসায়নিক পরিবর্তন, ওই যে মোমের জ্বলনটা আছে, হ্যাঁ, ওই পার্টটা পড়বা। বডি স্প্রে হচ্ছে কিভাবে হচ্ছে, ওখানে ব্যাপন এবং নিঃসরণ হচ্ছে, ওই টপিকগুলো পড়লে এখান থেকে তুমি ফুল কমন পাবে ইনশাল্লাহ। এরপর হচ্ছে যে ব্যাপন এবং নিঃসরণের মাধ্যমে হচ্ছে ধরো এক প্রান্তে হচ্ছে HCl, আরেক প্রান্তে হচ্ছে অ্যামোনিয়া গ্যাস রাখছো, তো ওইটা আসলে কোথায় মিলিত হবে, কোন প্রান্তের কাছাকাছি মিলিত হবে, এই পার্টটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এরপর যদি আমরা হচ্ছে আমাদের চ্যাপ্টার 3 শুরু করি, অর্থাৎ পদার্থের গঠন, এই চ্যাপ্টারটা পড়াই। এই টপিক থেকে কি পড়বা তুমি? প্রোটন সংখ্যা নির্ণয়ের মাধ্যমে মৌল শনাক্তকরণ, অর্থাৎ নিউক্লিয়াসের ভর দেওয়া থাকবে, ভর সংখ্যা দেওয়া থাকবে, ওখান থেকে তুমি প্রোটন সংখ্যা নির্ণয় করবা। যদি প্রোটন সংখ্যা 8 আসে তার মানে ওটা হচ্ছে অক্সিজেন পরমাণু। এই টাইপ প্রশ্নগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। রাদারফোর্ড ও বোর মডেলের মধ্যে কোনটা অধিগ্রহণযোগ্য এবং mvr = nh/2π, এই ফর্মুলা থেকে ব্যাসার্ধ এবং বেগ নির্ণয়ের যে পার্টটা আছে সেটা তুমি পড়বা। উপশক্তি স্তরের ধারণা থেকে কক্ষপথের মোট ইলেকট্রন সংখ্যা নির্ণয়, অর্থাৎ n = 1 হলে এর মান কত হয়, এস এর মান কত হয়, ঠিক আছে। অর্থাৎ কক্ষপথ, উপকক্ষপথ এবং অরবিটাল সবগুলোকে ব্যবহার করে ওই যে 2 × 2l+1 এই সব সূত্র ব্যবহার করে যে আমাদের টোটাল ইলেকট্রন সংখ্যা নির্ণয়, সেই পার্টটা পড়বা। এখানে আরেকটা পার্ট আমি মৌখিকভাবে বলে দিচ্ছি, পটাশিয়াম কেন 2n² সূত্র মেনে চলে না, এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে আইসোটোপের ব্যবহার সম্পর্কিত। আইসোটোপের ব্যবহার, টেকনিশিয়াম, ইউরেনিয়াম কখন ব্যবহার হয়, কোন কাজে ব্যবহার হচ্ছে, এই সবগুলো পড়বা। আইসোটোপের শতকরা পরিমাণ থেকে গড় আপেক্ষিক পরিমাণ নির্ণয়ের যে ফর্মুলা আছে সেটা দিয়েও তুমি অঙ্কগুলো অবশ্যই করে যাবা। তাহলে চ্যাপ্টার 3 আমাদের কমপ্লিট। এরপর হচ্ছে পর্যায় সারণী, অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই পার্ট থেকে কী পড়বা? মৌলের অবস্থান শনাক্তকরণ, অর্থাৎ কোন মৌল পর্যায় সারণীর কোথায় অবস্থান করছে, একটা প্রশ্ন অবশ্যই থাকবে, এমসিকিউ তো মাস্ট। পর্যায়বৃত্ত ধর্ম, আকার, ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা এবং সক্রিয়তা, সাথে হচ্ছে ধাতব ও অধাতব ধর্ম। এই পার্ট থেকে তুমি শিওর থাকো একটা সিকিউ তো তুমি পুরোপুরি পাবাই, একদম পূর্ণাঙ্গ সিকিউ পাবা। এবং ফ্লোরিন ও ক্লোরিনের মধ্যে কোনটির ইলেকট্রন আসক্তি বেশি সেটা পড়বা। নাইট্রোজেন ও অক্সিজেনের মধ্যে কোনটির আয়নীকরণ শক্তি বেশি সেটা পড়বা, অর্থাৎ ব্যতিক্রম পার্টগুলো। গ্রুপ ভিত্তিক পর্যাবৃত্ত সম্পর্ক, গ্রুপ 17 মৌলগুলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এরা সবাই কি F2Cl2 Br2 যৌগ গঠন করে, এরা সবাই তোমার হচ্ছে পানিতে মিশে, এরা সবাই হচ্ছে কি ক্ষারের সাথে বিক্রিয়া করে, এরা সবাই ধাতব কার্বনের সাথে বিক্রিয়া করে, একই ধরনের বিক্রিয়া দেখায়। এই থেকে বোঝা যায় যে গ্রুপ বরাবর ধর্ম কি থাকে, একই থাকে। এই টাইপের যে প্রশ্নগুলো আছে সেটা সলভ করবা। এর হচ্ছে পর্যায় সারণীর ব্যতিক্রম, হিলিয়াম, হাইড্রোজেনের অবস্থান কেন রাখা হয়েছে ওখানে, পটাশিয়াম এবং আর্গনের অবস্থান কেন, অর্থাৎ এই পার্টটার যে অবস্থানগত সমস্যা আছে সেটা তুমি সলভ করবা। আয়রন, জিঙ্ক এবং স্ক্যান্ডিয়ামের মধ্যে কোনটা অবস্থান্তর ধাতু? আমরা জানি আয়রন হচ্ছে অবস্থান্তর ধাতু, জিঙ্ক এবং স্ক্যান্ডিয়াম অবস্থান্তর নয়, কিন্তু তারা সবাই ডি ব্লক মৌল। কেন? এই প্রশ্নগুলোর উত্তর তুমি অবশ্যই পড়ে যাবা। এরপর যদি শুরু করি হচ্ছে আমি চ্যাপ্টার 5, অর্থাৎ এটা অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার ফর স্কুল এবং কলেজ দুইটার জন্যই। এই চ্যাপ্টারটা কিন্তু 5 হচ্ছে কলেজেও আছে, হ্যাঁ। আচ্ছা, আয়নিক ও সমযোজী যৌগের বন্ধন গঠন, বৈশিষ্ট্য এবং তাদের মধ্যে পার্থক্য, বৈশিষ্ট্যগত পার্থক্যগুলো কি আছে, এবং যদি এদের ডায়াগ্রাম বন্ধন আঁকতে বলে এই যৌগগুলোই বেশি ইম্পর্টেন্ট পড়ে যাবা। N2O, MgCl2, CO2, N2SO2, SO3 এবং PCl5 বন্ধন গঠন, হ্যাঁ। আয়নিক হইলে দূরে দূরে রাখতে হয়, আর সমযোজী হইলে একসাথে অ্যাটাচ করে তারপর অঙ্কন করতে হয়। কোনটি দ্রবীভূত হবে, অর্থাৎ কোনটা পানিতে দ্রবীভূত হবে নাকি হবে না, তার দ্রাব্যতা আর কি, দ্রবণীয়তা, কার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি বা কম, এই সম্পর্কিত প্রশ্ন অবশ্যই গুরুত্বপূর্ণ। ধাতুর বিদ্যুৎ ও তাপ পরিবাহিতা, ধাতুর বিদ্যুৎ এবং তাপ পরিবাহিতা কি, অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন আগে খুব কম আসছে, এখন কিন্তু অনেক বেশি আসার জন্য উপযুক্ত জায়গা হচ্ছে এইটা। এরপর হচ্ছে 2 নিয়ম, অষ্টক নিয়ম, অষ্টক সংকোচন এবং সম্প্রসারণ, মুক্তজোড় ইলেকট্রন এবং বন্ধনজোড় ইলেকট্রনের সংখ্যা নির্ণয়। এই পার্টটা আমার কাছে মনে হচ্ছে এইবারের পরীক্ষার জন্য আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণের মধ্যে একটা টপিক। সো চ্যাপ্টার 5 তুমি এই অংশগুলো পড়ে যাও, আর কিছু দেখা লাগবে না, ইনশাআল্লাহ তোমার ফুল কমন পড়বে। এরপর হচ্ছে আমরা দেখবো হচ্ছে চ্যাপ্টার 6, অল্প পড়া অনেক বেশি কাজ, সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। অঙ্ক যেহেতু লিমিটিং বিক্রিয়ক পড়বা, দ্রবণের প্রকৃতি, দ্রবণটা কি ক্ষারীয় হবে নাকি অম্লীয় হবে, দ্রবণের ঘনমাত্রা কত এবং প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে কিনা, অর্থাৎ NLR গ্রেড হবে কিনা, বা যে পরিমাণ পাওয়ার কথা সেই পরিমাণ পাওয়া যাবে কিনা, এই পার্টটা থেকে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। প্রশ্নগুলো দুইটা পাত্র দিয়ে মিক্স করে বলতে পারে, অথবা তোমার মানে হচ্ছে সমীকরণ বা বিক্রিয়া দিয়ে থাকতে পারে, সেখান থেকেও করতে হতে পারে। এরপর স্থূল ও আণবিক সংকেত নির্ণয় সম্পর্কিত প্রশ্নগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর চলে যাবো হচ্ছে আমরা চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7 হচ্ছে বিক্রিয়ার প্রকারভেদ, অর্থাৎ কোন বিক্রিয়ার নাম কি, কোনটা কোন টাইপের বিক্রিয়া। আবার একই বিক্রিয়া কিন্তু একাধিক টাইপের হতে পারে, দহন, প্রতিস্থাপন, তারপর হচ্ছে সংযোজন, বিয়োজন, সংশ্লেষণ, বিশ্লেষণ, তারপর হচ্ছে পলিমারকরণ নাকি সমানুকরণ নাকি জারণ বিজারণ,
অধক্ষেপণ, অর্থাৎ এই টাইপের যত রিয়েকশন আছে একটা রিয়েকশন দেওয়া থাকবে, সেখান থেকে বলতে হবে এটা কোন কোন ধরনের বিক্রিয়া। আচ্ছা, এরপর হচ্ছে জারণ বিজারণ একই সাথে যুগপৎ ঘটবে কিনা, কাজটা একই সাথে হয় কিনা, এইটাই প্রশ্ন। আর হচ্ছে লাসা তেলের নীতির অর্থাৎ তিনটা যে নিয়ামক আছে, একটা হচ্ছে তাপমাত্রার প্রভাব, একটা হচ্ছে চাপের প্রভাব, আর একটা হচ্ছে ঘনমাত্রার প্রভাব। এটা এক্সপ্লেন করা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমার কাছে এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে এইটা। ঠিক আছে, আমরা তারপর চলে যাই হচ্ছে চ্যাপ্টার 8-এর কাছে। 8 খুব ছোট একটা চ্যাপ্টার। একটা হচ্ছে ডেলিচের মান নির্ণয় করলে ম্যাথ সরাসরি কমন পড়বে, আর একটা হচ্ছে প্রলেপ সম্পর্কিত, অর্থাৎ আমি হচ্ছে লোহার চামচের উপর কীভাবে প্রলেপ দিব, গ্যালভানাইজিং করবো, হ্যাঁ এই টাইপ প্রশ্নগুলো, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণের কোর্স সম্পর্কিত যে পড়াশোনাগুলো আছে সেগুলো তুমি পড়ে যাবা। এরপর আমরা যদি চ্যাপ্টার 9 নিয়ে আসি, একটাই টপিক রাখছি, তোমরা এই টপিকটা খুব বেশি পড়তে চাও না, তাও আমি একটা টপিক রাখছি, সেটা হচ্ছে লবণের অধক্ষেপ দেখে মৌল শনাক্তকরণ। অর্থাৎ বিভিন্ন নাইট্রেট লবণ আছে, তারা বিক্রিয়া করে যে অধক্ষেপ ফেলে তার বর্ণ দেখে আমরা নির্ধারণ করি ওটা কি অ্যালুমিনিয়াম ধাতু, ওটা কি জিঙ্ক ধাতু, ওটা কি আয়রন, কোন টাইপের ধাতু এটা, সেটা আমরা নির্ধারণ করে থাকি। এই পার্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যদি কেউ অ্যান্সার করতে চাও। এরপর হচ্ছে চ্যাপ্টার 10। চ্যাপ্টার 10 নিয়ে যদি একটু কথা বলি, চ্যাপ্টার 10 থেকে এখন প্রশ্ন আসা শুরু হয়েছে, গত বছর এটা সিলেবাসে ছিল না, এখন সিলেবাসে আছে, সো এখান থেকে প্রশ্ন আসা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশন, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশন, অলিয়াম প্রস্তুতি এবং H2SO4 এর বিভিন্ন ব্যবহার। এই দুইটা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এবার আসার জন্য। সো এটা অবশ্যই তুমি দেখে যাবা। সবচেয়ে হট টপিক হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টার 11। তো এখান থেকে কী বলবো, যেটা তোমাদের ভয়ের নাম, তো আমি তোমাকে কিছু গুছাই দিচ্ছি, এই পার্টগুলো পড়ে গেলে ইনশাল্লাহ কমন পড়বে। এক হচ্ছে পারস্পরিক রূপান্তর, যত রূপান্তর আছে সব তো তুমি দেখবাই, সাথে অবশ্যই তুমি ইথেন ও ইথানোইক অ্যাসিডের যে পারস্পরিক রূপান্তরটা আছে এটা মাস্ট দেখে যাবা। ঠিক আছে, আচ্ছা, আবার মাঝে মধ্যে এরকম হয় ইথানোইক অ্যাসিড থেকে মিথেন, মিথান থেকে ইথানোইক অ্যাসিড, কার্বন সংখ্যা কম বেশির একটা ব্যাপার আছে, সেটা খেয়াল করে কিন্তু পড়তে হবে। এরপর হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, অর্থাৎ এটাকে অসম্পৃক্ততার পরীক্ষাও বলে। এটা হচ্ছে যাদের মধ্যে ডবল বন্ড আছে এবং ট্রিপল বন্ড আছে তারা দেয়। আর একটা হচ্ছে বিয়ার পরীক্ষা, সেম কাজ, এইটাও হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা, যারা হচ্ছে ডবল বন্ড এবং ট্রিপল বন্ড আছে তারা শুধু দিয়ে থাকে। সো এই ব্যাপারটা অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ, পড়ে যাবা। অ্যালকাইন, অর্থাৎ অ্যালকাইনের সাথে তুমি H2 যে বিক্রিয়া 2% HgSO4 এবং 20% H2SO4 এর যে বিক্রিয়াটা, আমার কাছে এই বিক্রিয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে, এটা তুমি অবশ্যই অবশ্যই পড়ে যাবা। সাথে আরেকটা কথা আমি লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে পলিমার। অবশ্যই অবশ্যই তুমি পলিমারটা পড়ে যাবা মাস্ট, হ্যাঁ পলিমারটা মাস্ট পড়ে যাবা। আগের সিলেবাসে ছিল না, এখন কিন্তু সিলেবাসে আছে, সেটা হচ্ছে পলিমার। হ্যাঁ, তো পলিমারগুলো অবশ্যই অবশ্যই দেখে যেতে হবে। এমসিকিউতে যেমন অনেক বেশি ইম্পর্টেন্ট, অ্যাজ ওয়েল এস কিন্তু কি সিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে অ্যালকোহল অ্যালডিহাইডের জারণ এবং বিজারণ বিক্রিয়া, অর্থাৎ অ্যালকোহল থেকে কীভাবে তুমি অ্যালডিহাইড পাবা, অ্যালডিহাইড থেকে কীভাবে তুমি কিটুন পাবা, কিটুনকে জারিত করে কীভাবে অ্যাসিড পাবা, সেই পার্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং লাস্টে হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, অর্থাৎ এই পার্টগুলো তুমি যদি পড়ে যাও ইনশাআল্লাহ তোমার কিন্তু কমন পড়বে। এবং স্পেশালি গত 2 বছর বা 3 বছরের বুট প্রশ্ন যেগুলো আসছে সেগুলো একটু দেখে গেলে তুমি শিওর কমন পাবে ইনশাআল্লাহ। এরপর হচ্ছে লাস্ট ওয়ান হচ্ছে আমাদের চ্যাপ্টার 12। এখান থেকে আমরা পড়বো হচ্ছে ভিনেগার প্রস্তুতি এবং হচ্ছে বেকিং সোডা এবং বেকিং পাউডার কীভাবে প্রস্তুত করা হয় সেইটা, সাবান ও ডিটারজেন্টের পরিষ্কারকরণ কৌশল, ওরা কীভাবে পরিষ্কার করে ওই পার্টটা দেখবো। আর হচ্ছে ব্লিচিং পাউডার কীভাবে হচ্ছে জীবাণু ধ্বংস করে এবং রং যে আমাদের সাদা কাপড়ে বিভিন্ন কালার লেগে যায়, ওই ময়লাগুলো কীভাবে দূর করা যায়, অর্থাৎ কালার কীভাবে বিবর্ণ করবে, এই পার্টগুলো আসলে তোমাকে পড়ে যাবে। এই পার্টগুলো পড়ে গেলে আশা করি তোমার কমন পড়বে। তবে এখানে একটা জিনিস পড়তে পারো, সাবান ও ডিটারজেন্টের ব্যবহার। তো আমি তোমাকে 100% নিশ্চয়তা দিচ্ছি, তুমি যদি এই টপিকগুলো তোমার আগে নিজে যে খাতা আমি ক্লাস করিয়েছি সেই খাতা থেকে এবং অ্যাজ ওয়েল এস হচ্ছে তুমি বোর্ড কোশ্চেনগুলো এই টপিকগুলো দেখে যাও, তুমি শিওর থাকো 100% এমসিকিউ এবং সিকিউ বোধ কমন পড়বে। এমসিকিউর জন্য তুমি একটু পাশাপাশি বোর্ড কোশ্চেনগুলো দেখে যেতে পারো অথবা মেইন বইটা পুরো রিডিং করতে পারো, তাহলে আশা করি তোমার পুরোপুরি কমন পাওয়া যাবে। ঠিক আছে, সবাই অনেক ভালো থাকো, তোমাদের পরীক্ষা অনেক সুন্দর হোক, তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে।